মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে জাতিসংঘ নিন্দা প্রস্তাব গৃহীত। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে সংকট কাটবে না, মত বাংলাদেশের। ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি। জয় এসেছে প্রায় 1.5 কোটি ভোটের ব্যবধানে। করোনার প্রভাবে নিউ ইয়র্কে কয়েক গুণ বেড়েছে গৃহহীনের সংখ্যা। বড় অংশই মাদকাসক্ত হয়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা। শিরোনামগুলো দেখছেন। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। মিয়ানমার ইস্যুতে অবশেষে নড়ে চড়ে বসেছে জাতিসংঘ। দেশটিতে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান এবং মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘে। সাধারণ পরিষদের বেশিরভাগ সদস্য এই প্রস্তাবনার পক্ষে ভোট দিলেও বিরত থেকেছে রাশিয়া ও চীন। তবে রোহিঙ্গা সংকটের সমাধান না হলে সব উদ্যোগই ব্যর্থ হবে বলে মত বাংলাদেশের। গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে সরব বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তবে এই ইস্যুতে প্রথম কোনো পদক্ষেপ নিল জাতিসংঘ। শুক্রবার মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানায় সংস্থাটি। সেই সাথে জান্তা সরকারকে নিন্দা জানিয়ে প্রস্তাবও গৃহীত হয়েছে। এটা সত্য যে রাষ্ট্রীয়, প্রশাসনিক এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে সামরিক বাহিনীর একচ্ছত্র প্রভাব রয়েছে। এই অবস্থায় দেশটিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা কতটুকু সম্ভব সেটাও প্রশ্ন সাপেক্ষ। তবে মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো বিকল্প নেই, কারণ সামরিক শাসনকে মেনে নেয়ার কোনো সুযোগ নেই। সাধারণ অধিবেশনের 119টি সদস্য দেশে প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে, একমাত্র বেলারুশের অবস্থানের বিপক্ষে। এছাড়া ভারত, রাশিয়া ও চীন সহ 36টি দেশ ভোটদানে বিরত থেকেছে। মিয়ানমারে অস্ত্র সরবরাহে সিংহভাগই করে থাকে রাশিয়া ও চীন। জাতিসংঘের এই প্রস্তাবে সামরিক শাসনের নিন্দা জানিয়ে নির্বাচিত নেতা অং সান সুচি সহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করা হয়। একই সাথে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়। বড় পরিসরে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে মিয়ানমারে। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, কারণ সময় যত দীর্ঘ হবে সামরিক বাহিনীর ক্ষমতা থেকে অপসারণের সুযোগ সীমিত হয়ে আসবে। বিশ্বশক্তিগুলোই মিয়ানমার সংকটের মূল কারণ চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। সেটি হলো রোহিঙ্গা নিপীড়ন। যত উদ্যোগী নেওয়া হোক না কেন, যদি রোহিঙ্গা সংকটের সমাধান না হয় কোনো কিছুই কার্যকর হবে না। গেল 1 ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষোভে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে অন্তত 862 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা AAPP। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপর হামলা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস এবং স্ট্যান্ড গ্রেনেড ছোড়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার জেরুজালেম ফিলিস্তিন বিরোধী বিক্ষোভ করে উগ্রবাদী ইহুদিরা। এ সময় তারা রাসূলের বিরুদ্ধে অবমাননামূলক স্লোগান দেয়। এই ঘটনার প্রতিবাদে আল আকসা মসজিদে জড়ো হয় ফিলিস্তিনিরা। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এই হামলায় এক সাংবাদিক সহ 3 জন গুলিবিদ্ধ হন। ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ধর্মীয় নেতা ও সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি। প্রায় 90% ভোট গণনা শেষে স্পষ্ট হয়ে যায় ইব্রাহিম রাইসি বিপুল ভোটে জিততে চলেছেন। 1,80,00,000-এর বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন জেনারেল মোহসিন রেজাই, যিনি পেয়েছেন মাত্র 30,30,000 ভোট। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দুল নাসের হেমাতি এই নির্বাচনে পেয়েছেন 20,40,000 ভোট। প্রধান বিচারপতি থাকাকালে ইব্রাহিম রাইসির উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্বজুড়ে আরও 8,400-রও বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে 38,66,000। দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও
ব্রাজিল। শুক্রবার 2400 এর বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে 98,000-এর উপর। প্রায় 600 মৃত্যু হয়েছে কলম্বিয়ায়। আরেক লাতিন দেশ আর্জেন্টিনায় প্রাণ গেছে 450 মানুষের। কোভিডে রাশিয়ায় একদিনে মারা গেছে 453 জন। গত 24 ঘন্টায় বিশ্বে 3,96,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 17,85,83,000-এর উপর। ভারতে কমছে করোনার দাপট। 24 ঘন্টায় 1,269 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এর মধ্যে মহারাষ্ট্রে প্রাণ গেছে 636 জনের। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে দক্ষিণ অঞ্চলগুলোতে। এর মধ্যে কর্ণাটকে 138 এবং তামিলনাড়ুতে 210 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটিতে 60,000-এর বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। এই মুহূর্তে দেশটিতে কোভিড সংক্রমিতের সংখ্যা প্রায় 8 লাখ। এ পর্যন্ত মোট আক্রান্ত 2,98,00,000 ছাড়িয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের প্রধান কারণ হয়ে উঠেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ। জানান, দ্রুত সংক্রমণ ক্ষমতার কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। ইউরোপে দিন দিন তীব্র হচ্ছে এই ধরনের বিস্তার। পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য, গত 7 দিনে দেশটির নতুন করোনা কেসগুলোর 99% ডেল্টা ভ্যারিয়েন্ট। জার্মানির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানান, টিকাদানের হার বাড়লেও দেশটিতে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। রাশিয়ায় রাজধানী মস্কোয় শনাক্ত হওয়া বেশিরভাগ রোগীই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ডেল্টার বিস্তারের সংখ্যায় মার্কিন প্রশাসনও WHO বলছে আলফা ভ্যারিয়েন্টের তুলনায় 65% বেশি সংক্রামক ডেল্টা। এই মুহূর্তে করোনার যেসব ধরন ছড়াচ্ছে তার মধ্যে মারাত্মক হয়ে উঠেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। অনেক বেশি সংক্রামক বলে এটি আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে। এই ভ্যারিয়েন্ট ও তা প্রতিরোধে টিকা কতটা কার্যকর তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। মেয়াদোত্তীর্ণ টিকা সরবরাহ করা ইসরায়েলের সাথে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। বিনিময় চুক্তির অংশ হিসেবে ফাইজারের 10 লাখ ডোজ টিকা ইসরায়েলের কাছে থেকে পাওয়ার কথা ছিল ফিলিস্তিনের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় এসব টিকা প্রায় মেয়াদোত্তীর্ণ। এরপরই নড়েচড়ে বসে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জানায় টিকাগুলোর মেয়াদ শেষের দিকে। বন্টন এবং প্রয়োগকালে এসব ভ্যাকসিনের মেয়াদ থাকবে না। এই কারণে চুক্তি স্থগিত করা হয়েছে। এর আগে তেল আবিব জানায় আগামী অক্টোবরে ফাইজারের কাছ থেকে 10 লাখ ডোজ ভ্যাকসিন পাবে ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখান থেকেও টিকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাওয়ার কথা। গৃহহীনদের সংখ্যা বেড়ে যাওয়ায় বিপাকে নিউ ইয়র্কবাসী। কর্তৃপক্ষ বলছে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে কয়েক গুণ বেড়েছে এসব আশ্রয়হীন মানুষের সংখ্যা। আশ্রয় কেন্দ্রে পুনর্বাসন করেও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। এদের বড় একটি অংশ মাদকাসক্ত হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ম্যানহাটনের ব্যস্ততম সকালের চিত্র। প্রায় প্রতিটি রাস্তাতেই দেখা মেলে এমন গৃহহীনদের। কেউ শুয়ে আবার কেউ বসে, কেউ আবার তর্কে লিপ্ত নিরাপত্তা বাহিনীর সাথে। এসব গৃহহীনদের নিয়ে রীতিমতো বিরক্ত সাধারণ মানুষ। এ ধরনের মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বেশিরভাগই রাস্তার ধারে ফুটপাতে শুয়ে বসে থাকে, ফলে চলাচল করতে অসুবিধা হয়। অনেক সময় অর্থ সাহায্য চাইতে এরা দোকানের মাঝে ঢুকে পড়ে। অর্থ না দিলে ওরা চিৎকার করে। তাদের দেখে ক্রেতারা ভয় পেয়ে চলে যায়। শুধু ম্যানহাটনই নয়, ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স সহ নিউ ইয়র্কের প্রতিটি এলাকাতেই বেড়েছে গৃহহীনদের সংখ্যা। কর্তৃপক্ষ বলছে করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটে নিউ ইয়র্ক জুড়ে কয়েক গুণ বেড়েছে আশ্রয়হীন এসব মানুষের সংখ্যা। এর মধ্যে প্রায় 21,000 গৃহহীনকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। খুবই খারাপ লাগে মানুষগুলোর কষ্ট দেখতে। আমরা চেষ্টা করছি তাদের পুনর্বাসন করার, কিন্তু আশ্রয়হীন এসব মানুষের সংখ্যা এতই বেশি যে আমরা সামলাতে হিমশিম খাচ্ছি। আশ্রয়হীন এসব মানুষের বড় একটি অংশ মাদকাসক্ত। তাদের সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্যদের। কখনো কখনো তারা চড়াও হয় সাধারণ মানুষের ওপর। নিরাপত্তা ব্যবস্থা যে হুমকির মুখে পড়েছে তা নিয়ে সন্দেহ নেই। পরিস্থিতি মোকাবেলায় অনেক জায়গাতেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেমন শুধু পেন স্টেশন এলাকাতেই অর্ধশত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন স্থায়ী পুনর্বাসন এবং ভাতার ব্যবস্থা না করলে এই সংকটের সমাধান সম্ভব না। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। নেপালে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে নিখোঁজ 20 জনের সন্ধানে উদ্ধার তৎপরতা। সিন্ধু পালচক ও মেলামচি শহর এখনো তলিয়ে আছে বন্যার পানি আর কাদা মাটিতে।
ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশী ভারতের বিভিন্ন অঞ্চল। মুম্বাইয়ে এক দশকে জুন মাসের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে। বেহালা, পুনে, কলকাতায় ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। দুর্ভোগ চরমে পৌঁছেছে বাসিন্দাদের। গুয়াহাটিতে মৃত্যু হয়েছে একজনের। বন্যা কবলিত রাশিয়ার ক্রাইমিয়ায় প্রাণ গেছে একজনের। দক্ষিণ উপকূলীয় জনপ্রিয় পর্যটন এলাকা ইয়াল্টা থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের। ভয়াবহ বন্যায় তলিয়ে আছে মেক্সিকোর ওয়াক্সকাকা শহরও। দর্শক, পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় এখন আবহাওয়া কেমন দেখছেন? কলকাতায় যে জলাবদ্ধতা ছিল, সেই জলাবদ্ধতা পরিস্থিতি কেমন? নাগরিক ভোগান্তি কতটা প্রকট সেখানে? দেখুন, দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ৮ জেলা, সেই ৮ জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। ২ মেদিনীপুর এবং ২ চব্বিশ পরগনার সঙ্গে হাওড়া, হুগলি এবং বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এই সবকটি জেলায় কিন্তু জলমগ্ন হয়েছে এবং ব্যাপক প্লাবিত হয়েছে অঞ্চলগুলি। এই অঞ্চলগুলিতে প্লাবনের সঙ্গে সঙ্গে যে মানুষ যেমন ঘরছাড়া হয়েছেন, তেমন কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি চলছে, সেহেতু লকডাউনের পরিস্থিতিতে কিন্তু মানুষের ওষ্ঠাগত প্রাণ। কলকাতা এবং তার যে শহরতলি রয়েছে, বেহালা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, সব জায়গায় কিন্তু জলমগ্ন হয়েছে এবং নদীগুলি এতটাই যে পানির স্তর উঁচু হয়েছে যে যার ফলে কিন্তু এই যে বর্ষার অতি বর্ষণের যে জল, সেটা কিন্তু নদীতে নামছে না, যার ফলেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার এই প্লাবিত এলাকাগুলিকে কিন্তু নিয়ে একটি রুট ম্যাপ করেছেন, যাতে এই অঞ্চলগুলিতে ত্রাণ ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ড, সেখানেও কিন্তু একই অবস্থা। সেখানেও রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন, যাতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো সাহায্য করা হয়, যার ফলে এই বন্যা যে বিধ্বস্ত অঞ্চলগুলিতে মানুষকে রসদ পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা করবার জন্য কিন্তু তারা আবেদন জানিয়েছেন। দেবাশিস। ধন্যবাদ সুকান্ত, আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হবার জন্য। দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পেলেন অ্যান্তোনিও গুতেরেস। আগামী ৫ বছরের জন্য ১৯৩ সদস্যের সংস্থাটির নেতৃত্ব দেবেন তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে পুনরায় নির্বাচিত করে ৭২ বছর বয়সী এই পর্তুগিজ নাগরিককে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই মহাসচিব পদে তার নাম ঘোষণা করা হয়। নির্বাচিত হয়ে সদস্য দেশগুলোর প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান গুতেরেস। আস্থা বজায় রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। জানান সংঘাত বন্ধ, জলবায়ু পরিবর্তন, মহামারী, দারিদ্র্য ও বৈষম্য দূর করতে যথাসাধ্য চেষ্টা করবেন। ২০১৭ সালে প্রথমবার দায়িত্ব পান তিনি। চলতি মাসের শুরুর দিকে তাকে আরেক মেয়াদে জাতিসংঘ মহাসচিব হিসেবে রাখার জন্য সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ। ছোট বড় সব দেশের মধ্যে আস্থার সম্পর্ক বিকাশ ও সৌহার্দ্যের সেতু তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করব। আস্থার সম্পর্ক ধরে রাখতে কাজ করে যাব। যে আস্থা আমার উপর রাখা হয়েছে তা ধরে রাখতে অবিরাম কাজ করে যেতে চাই। ভারতের লকডাউনের মধ্যে হাজারো বানরের খাদ্য সহায়তা দিয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন ১০ ফল বিক্রেতা। তামিলনাড়ুর একটি মন্দিরে থাকা বানরগুলো খাবারের অভাবে বাসাবাড়িতে পর্যন্ত হামলা শুরু করেছিল। তা দেখেই এগিয়ে আসেন তারা। প্রতিদিন প্রায় ২ টন ফল সরবরাহ করা হয়। তামিলনাড়ুতে লকডাউনের আগে খাবার নিয়ে এসব বানরের কোনো চিন্তা ছিল না। দর্শনার্থীদের দেয়া খাবারে অনায়াসে পেট ভরত তাদের। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যটিতে কড়াকড়ি আরোপের পরই বিপাকে পড়ে বানরগুলো। ক্ষুধার তাড়নায় লোকালয় এমনকি বাসাবাড়িতেও হামলা শুরু করে তারা। এই দৃশ্য দেখে সমাধানে এগিয়ে আসেন কয়েকজন ফল ব্যবসায়ী। প্রতিদিন হাজারের বেশি বানরকে ফল খাওয়ান তারা। লকডাউনের শুরুর সময় মন্দির এলাকায় কোনো খাবার ছিল না, বানরগুলো না খেয়েই থাকতো। যেহেতু আমি পাশের ফল বাজারে কাজ করি, তাই সেখান থেকে অবশিষ্ট ফল সংগ্রহ করে তাদের খাওয়াই। প্রতিদিন ২ টন ফল দিতে হয় তাদের। প্রতিদিনের খাবার নিশ্চিত হওয়ায় এখন আর লোকালয়ে হামলা চালায় না বানরগুলো। তামিলনাড়ুতে এখন পর্যন্ত ২৩ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, মারা গেছেন প্রায় ৩০,০০০ মানুষ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রায় ৩০ লাখ ইউরোতে বিক্রি হলো ফ্রান্সে নিলামে ওঠা মোনালিসার রেপ্লিকা। শুক্রবার এক ইউরোপীয় ব্যক্তি কেনেন চিত্রকর্মটি, তবে তার নাম প্রকাশ করেনি ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস।
অনলাইনে আয়োজিত হয় এই নিলাম। দর শুরু হয় 5 লাখ ইউরো থেকে, তবে শেষ মুহূর্তের ন্যায় নাটকীয় মোড়, দাম ওঠে 24 লাখ ইউরো। কমিশন সহ মোট মূল্য নির্ধারিত হয় 29 লাখ ইউরো। গত সপ্তাহে নিলামে তোলা হয় 17 শতকে আঁকা মোনালিসার এই প্রতিলিপি। 1953 সালে একটি অ্যান্টিক শপ থেকে ছবিটি সংগ্রহ করেন ফ্রান্সের রেমন্ড হ্যাকিং। এরপর দীর্ঘদিন ধরে তিনি এই প্রচার করেন এটিই মোনালিসার আসল চিত্রকর্ম, আর লুভর মিউজিয়ামে থাকা ছবিটি নকল। সে সময় তার এই প্রচারণা বেশ আলোচনারও জন্ম দেয়। একটি কুকুরের কারণে নাজেহাল হতে হলো গোটা রাজপথের মানুষকে। তাকে ধরতে বন্ধ করে দিতে হয় পুরো রাস্তাটি। এমন ঘটনা হয় পেরুর রাজধানী লিমায়। মালিকের কাছ থেকে কোনোভাবে হারিয়ে যায় মুচি নামের কুকুরটি। এলোপাথারি দৌড়াতে থাকে লিমার রাস্তা দিয়ে। পথচারীদের কেউ কাছে গেলে কামড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে মুচিকে ধরতে রাস্তায় নামে পুলিশ। শেষ পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ চেষ্টার পর কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পশু হাসপাতালে। পায়ে আঘাত লেগেছিল এটির। চিকিৎসা শেষে মুচিকে ফিরিয়ে দেওয়া হয় তার মালিকের কাছে। জিরাফের চেয়ে লম্বা গন্ডারের ফসিলের সন্ধান মিলেছে চীনে। প্রায় 23 ফুট উচ্চতার দানবাকৃতির এই ফসিল পাওয়ার কথা জানিয়েছে দেশটির বিজ্ঞানীরা। 2015 সালে গানসু প্রদেশের ওয়াংজিয়াচুয়ান গ্রামে সন্ধান মেলে এই জীবাশ্মের। প্রাপ্ত খুলি ও চোয়াল বিশ্লেষণের পর মিল পাওয়া যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশে বসবাসকারী বিশাল আকৃতির গন্ডারের সাথে। ধারণা করা হচ্ছে প্রায় 2.5 কোটি বছর আগে এই প্রজাতির বসবাস ছিল পৃথিবীতে। দীর্ঘকার শরীরের ওজন ছিল 21 টন। উচ্চতায় ছাড়িয়ে যেত যে কোনো বড় মাপের গাছকেও। বিশাল এই গন্ডারের বাস ছিল মধ্য এশিয়া অঞ্চলে। তাদের জন্য অনুকূল ছিল ক্রান্তীয় আবহাওয়া অঞ্চল। করোনা মোকাবেলায় বিয়ে পিছিয়ে দিয়ে হাসপাতালে বিরামহীন সেবা দিয়েছেন ইকুয়েডরের এক চিকিৎসক জুটি। বিয়ের দিন হাসপাতাল থেকেই জানান দেন মহামারী ঠেকাতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়। হয়ে ওঠেন করোনা ফ্রন্টলাইনারদের সংগ্রামের প্রতীক। কঠিন সময়ের পাড়ি দিয়ে অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে ডেভিড বনিলা জুটি। ডেভিড ভালেজো আর মেভেলিন বনিলা মহামারী মোকাবেলায় ইকুয়েডরের 2 ফ্রন্টলাইনার। দুজনেই কাজ করেন রাজধানী কুইটোর সবচেয়ে বড় সরকারি হাসপাতালে। কথা ছিল 23 মে 2020 বিয়ে করবেন। ঠিক ওই সময়ই বাকি বিশ্বের মতো করোনার থাবা গ্রাস করে ইকুয়েডরকে। এমন পরিস্থিতিতে মহামারী মোকাবেলাকেই গুরু দায়িত্ব মনে করে পিছিয়ে দেন বিয়ের সব আয়োজন। যে দিনটিতে গাঁটছাড়া বাঁধার কথা, সেদিন হাসপাতাল থেকে পিপিই পরে ছবি আপলোড করলেন ডেভিড বনিলা। হাতে ছিল মানব সেবায় নিজেদের দৃঢ়তা আর অন্যদের হাল না ছাড়ার আহ্বান। ইকুয়েডরে ছড়িয়ে পড়ে সে ছবি। হাসপাতালে অনেকের মৃত্যু দেখেছি, বাড়ি ফিরে কেঁদেছি। করোনায় অসুস্থদের পরিবার দেখা করার সুযোগ পেত না। হাসপাতালের বাইরে গিয়ে আমি তাদের সাথে কথা বলতাম। একটা সময় নিজেরাই কোভিড আক্রান্ত হন। গুরুতর অবস্থা হয়েছিল ডেভিডের। মাসখানেক পর শঙ্কামুক্ত হলেও ফেসিয়াল প্যারালাইসিস সহ নানা জটিলতায় ভুগে এখনো চলছে থেরাপি। আইসিইউতে ভর্তি হতে হয়। প্রায় মরেই যাচ্ছিলাম। আমার বাগদত্তা আর পরিবারকে তখন ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। জ্ঞান ফেরার পর বুঝতে পারি তারা কতটা কষ্টে ছিল। এত চড়াই উতরাইয়ের পরও অবশ্য কোনো আক্ষেপ নেই বনিলার। আফসোস নেই, কারণ এই সময়ের মধ্যে অনেক কিছু শিখেছি। যাদের সেবা দিয়ে সুস্থ করেছে তারা যখন পরিবারের আপনজনদের মাঝে ফেরে, সেটা অনেক তৃপ্তি দেয়। করোনার ঝড়ঝাপটা সামলে এবার নিজেদের জীবন গোছানোতে মনোযোগী হয়েছেন ডেভিড বনিলা। সব ঠিক থাকলে এ মাসের শেষেই করবেন বিয়ের আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতিতে ছোট পরিসরেই হবে সে আয়োজন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।